বিফলে আলু বৈঠক, কর্মবিরতিতে প্রগতিশীল আলু ব্যবসায়ীরা। ভিন রাজ্যে আলু রফতানিতে বাধায় কর্মবিরতি, আর কর্মবিরতির জেরে বাজারের দাম বাড়ছে আলুর। কর্মবিরতি প্রত্যাহার করতে বৈঠকে ব্যবসায়ীরা। বৈঠকের পরেও কর্মবিরতিতে অনড় সংগঠন। আমাদের কর্মবিরতি হয়েছে, এর জন্য আমরা প্রকৃতই দুঃখিত। আমরা বহিরাজ্যে যে আলুগুলো পাঠিয়েছি, এবার সেই টাকাগুলো আমরা যদি এখন বর্ডারে আমাদের গাড়ি আটকে দেওয়া হয়, পাঠাতে না দেওয়া হয়, ওই টাকাগুলো আমরা আর পাবো না। প্রশাসন যতদিন না ডাকছে ততদিন আমাদের কর্মবিরতি চলবে। আর পরিস্থিতি মোকাবিলায় আলাদা সংগঠন তৃণমূলের। বেচারাম মান্না, প্রদীপ মজুমদারকে সংগঠন তৈরির দায়িত্ব। আলুর দাম নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নবান্নের। মন্ত্রিসভার বৈঠকে কড়া পদক্ষেপের নির্দেশ। ফের ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ক্লাবগুলিকে 70,000 টাকা থেকে বাড়িয়ে 85,000 টাকা। আরো বাড়ল পুজোর অনুদান। পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলে 75% ছাড়। এবারও ফায়ার লাইসেন্স ফ্রি। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি, আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, তারপরে আস্তে 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 70 এসছে। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আগামী বছর 1 লক্ষ টাকা অনুদান মিলবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনে বলে রাখলাম, আগামী বছর এটা 1 করে দেবো। 2 বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম। আর পুজো মানে এই ক্লাবগুলিতে থিম বা আলোর চমক থাকছেই, কিন্তু তাতে যেন অন্যদের অসুবিধা না হয়। ক্লাবগুলিকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন পুজোর কি থিম, এটা নিয়ে আমি রাজীবকেও বলবো, বিনীতকেও বলবো, জেলা ব্লক থেকে শুরু করে কলকাতার সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া। থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না, আমি ডিসক্লোজ করতে বলছি না, কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন। কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি 112 ফুটের একটা দুর্গাপুজো করছে। কেন? ইমাজিন, এটা আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে। একবারে ভেবেছেন? শুধু ঠাকুর তৈরি করলে হয় না, শুধু আমি একটা চমক দিয়ে লাইটিং এর খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অন্য মানুষের ক্ষতি হতে পারে। স্ট্যাম্পিড যাতে না হয়, ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে। গত বছর নদিয়ায় ডেঙ্গির দাপট, তারপরে এই ডেঙ্গি রুখতে নানা পরিকল্পনা এবং কর্মসূচি, এতেই মিলল ফল। গত বছরের তুলনায় এবার নদিয়া জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। শিলিগুড়িতে অন্য ছবি, এখানে আবর্জনা ঠিকমতো সাফাই হয় না বলেই অভিযোগ, আর এর জেরে বাড়ছে মশার উপদ্রব। রবিবার মৃত্যু হয় এক ডেঙ্গি আক্রান্তের। নদিয়া গত বছর এই জেলায় দাপট দেখায় ডেঙ্গি, আক্রান্তও হন অনেকে। এবার তাই আগেভাগে সতর্ক জেলা প্রশাসন। সাফাই অভিযান, সচেতন করতে প্রচার, এমনই নানা কর্মসূচি নেওয়া হয়। পথে নামেন কৃষ্ণনগরের পুরপ্রধানও। সেই মতো ফলও মিলেছে। গত বছরের তুলনায় এবার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। গত বছর জানুয়ারি থেকে 21শে জুলাই পর্যন্ত নদিয়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 668। এবছর সেই সংখ্যাটা মাত্র 72। কৃষ্ণনগর পুরসভা এলাকায় গত বছরের জানুয়ারি থেকে 21শে জুলাই পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 6, এবছর 0। গরমকাল থেকে শুরু করে বর্ষা পর্যন্ত এবং ইভেন পুজো পর্যন্তও আমাদের এই ডেঙ্গুর কাজটা চলবে। এবং হাউস টু হাউস যারা কাজ করে খুব সিরিয়াসলি কাজ করে, যাতে আমরা এই জিরোটা আমরা আবার রাখতে পারি, তার প্রচেষ্টা আরও আমরা ভালো করে করছি। এবছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একদমই কম আমাদের কৃষ্ণনগর পৌরসভা অঞ্চলে।
এবং দেখা যাচ্ছে যে যে মশা আমাদের ড্রেনে যে জমা জল জমে যে ডেঙ্গুটা হয় সেই ড্রেন খুব ভালোভাবে পরিষ্কার হচ্ছে এবং সেটা এবং প্রতি সপ্তাহে ব্লিচিং কীটনাশক ছড়াচ্ছে দেখছি সেই স্প্রে করে করে এবং বাড়ি বাড়ি সচেতনতার কার্ডও লিফলেটও দিয়ে গেছে বাড়িতে দেখলাম এবং ওই ডেঙ্গু যারা স্বাস্থ্যকর্মী আছে তারাও একটা প্রতিদিন একটা দেখভাল করছে যে আপনার বাড়ির কারো জ্বর এসছে কিনা জিজ্ঞাসাবাদ করছে। নদিয়ায় ডেঙ্গি অনেকটাই নিয়ন্ত্রণে। শিলিগুড়ি পুরো এলাকায় অন্য ছবি। এখানে নিয়মিত জঞ্জাল সাফাই হয় না বলে অভিযোগ। এর জেরে বাড়ছে মশার উৎপাত। চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। গত রবিবার এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়। শিশুকন্যার বয়স 9.5। बहुत बहुत ज्यादा ही दर्द था उसका, पूरा हाथ दर्द हो रहा था, उसका पैर दर्द हो रहा था। हम सब बोल रहे थे, पल्स भी चेक कर रहा था, उसका पल्स नहीं आ रहा था। सर हमको बहुत अफसोस हो रहा है सर, मैं अपना बच्चा इतना नामी हॉस्पिटल सर लेके गए थे मगर कोई एक्शन नहीं हुआ सर मेरा बच्चा के लिए। এই মৃত্যুর পর টনক নড়ে শিলিগুড়ি পুরসভার। শিশুকন্যার বাড়িতে যান মেয়র গৌতম দেব। কথা বলেন মৃতের মা এবং পরিজনদের সঙ্গে। পরে পুরসভায় জরুরি বৈঠক ডাকেন। সেখানেই জঞ্জাল সাফাইয়ে জোর দেওয়া হয়। বৃষ্টিতে কিছু জমা জলের সমস্যা থাকবেই থাকবে। আমাদের 250 জন আমরা হাই ড্রেনে আমাদের কর্মীরা কাজ করছে, এক্সট্রা নিয়েছে। রেগুলার বেসিসে এটা পরীক্ষা নিরীক্ষা সার্ভের কাজ হচ্ছে, 3 মাস আগে থেকে করেছি। আমরা চাই না যে আমাদের শহরে ডেঙ্গিতে একজনও কেউ মারা যাক, একটা 9 বছরের বাচ্চা শিশু। আমি অত্যন্ত মর্মাহত। মাননীয় মেয়র সাহেব কি মন্ত্রিত্ব হারানোর বা হেরে যাওয়ার শোকে এখনো আচ্ছন্ন আছেন যে শিলিগুড়ি পৌরসভা পরিচালনা করবার ক্ষেত্রে উনি কি সত্যিই পরিচালনা করতে চান নাকি গা ছেড়ে দিয়েছেন যা হচ্ছে হোক? এটা আজকে শিলিগুড়িবাসীর দুর্ভোগ। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। আর এবার একটু পাহাড়ের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ধস সরিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে পাহাড়। 110 নম্বরের জাতীয় সড়কে যান চলাচলে শুরু হলো, স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়। টানা লাগাতার বৃষ্টি চলছিল, 6 জুলাই থেকে রাস্তা বন্ধ ছিল। বৃষ্টিতে পাগলা জোড়ার কাছে ধস নেমেছিল, আর এবার ধস সরিয়ে ছন্দে ফিরছে পাহাড়। পার্থ আমাদের সঙ্গে রয়েছে, আর বিস্তারিত বলবে পার্থ। তাহলে ধস সরিয়ে ছন্দে ফিরছে পাহাড়, কি ছবি আজকে সকাল থেকে? একেবারে দেখো যে শিলিগুড়ি এবং দার্জিলিং এর সংযোগকারী 110 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক গত 6 জুলাই থেকে কিন্তু বন্ধ ছিল। কারণ টানা বৃষ্টিতে ধস নেমেছিল পাগলাঝড়ে মহানদী ও গয়াবাড়ির মাঝখানে, ঠিক কাশিয়াঙ্গে ওঠার মুখেই কিন্তু এই ধস নেমেছিল এবং প্রায় দীর্ঘদিন বন্ধ ছিল। অবশেষে কিন্তু পূর্ত দপ্তরের কর্মীরা ধস সারিয়ে সেই রাস্তা দিয়ে যান চলাচলের উপযোগ্য করে তোলে এবং স্বাভাবিক ছন্দে কিন্তু ধীরে ধীরে ফিরছে পাহাড়। কারণ আমরা জানি রোহিণী রোড হয়েও কিন্তু দার্জিলিং যাওয়া যায়, কিন্তু এই যে পুরনো 110 নম্বর জাতীয় সড়ক, এই জাতীয় সড়ক দিয়ে যেমন একদিকে সরকারি বেসরকারি বাস চলাচল করতো, তেমনি পণ্যবাহী লরিও কিন্তু ওঠানামা করতো। অবশেষে কিন্তু স্বস্তির নিঃশ্বাস পাহাড়বাসীর। ধন্যবাদ পার্থ। পানিহাটিতে তৃণমূলের মারপিটে গ্রেফতার মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি প্রসঙ্গত যে সোমবার পানিহাটিতে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয়, আর এই ঘটনার প্রেক্ষিতেই পানিহাটিতে তৃণমূলের এই মারপিটের ঘটনায় গ্রেফতার করা হলো মূল অভিযুক্তদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীরের কাছ থেকে বিস্তারিত জেনে নেব। সুবীর, কোথা থেকে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত যারা, একটু জানতে চাইবো তাদের পরিচয় বা ঠিক কি? দেখো, গত সোমবার দিন পানিহাটিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ হয় এবং সেই মারপিটের ঘটনায় 3 জনকে আগেই খড়দহ থানার পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তারপরে গতকাল রাত্রিবেলা গোপন অভিযান চালায় এবং গোপন অভিযান চালিয়ে পানিহাটি তৃণমূলের যুব সভাপতি রয়েছেন কুমাই মল্লিক, তার ঘনিষ্ঠ পরিতোষ দাস ও পিন্টু ভৌমিককে বেলগড়িয়া থেকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ এবং এই 2 অভিযুক্ত যারা রয়েছেন তাদেরকে আজকে ব্যারাকপুর আদালতে পাঠানো হবে। বেশ, ধন্যবাদ। আসছি পরবর্তী খবরে। ব্রিজ না থাকায় ঝুঁকির পারাপার, বর্ষায় চরম ভোগান্তি এলাকাবাসীর। ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত। যে ছবি আপনারা দেখছেন, কাঁসাই নদীর ওপর ব্রিজের দাবি তুলছেন এলাকার বাসিন্দারা। সামনেই বর্ষার বৃষ্টি এবং স্বাভাবিকভাবেই নদী পারাপার হতে সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা। ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এলাকার বাসিন্দারা। কি বলছেন আগে শোনাবো আপনাদের। নৌকোতে বেরোতে হয়, এখান থেকে বেশি জল হলে ওই দিকে একটা নদী আছে সেই দিক থেকে বেরোতে হয়। ব্রিজ হওয়াটা কি জরুরি এখানে? হ্যাঁ, খুবই জরুরি। আশা করি এবারে বৃষ্টিটা হয়ে যাওয়ার কথা, অনেকবারই উনি প্রতিশ্রুতি দিয়েছেন বৃষ্টিটা হয়ে যাওয়ার জন্য। এবারে যখন লেগেছেন তো বৃষ্টিটা হয়ে যাবে।
আমরা তো চাচ্ছি ব্রিজটা হোক, ব্রিজটা হলে আমাদের জনগণের প্রচুর উপকার। আর এর পাশাপাশি আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে নেব। দিগ্বিজয় রয়েছে, সরাসরি চলে যাব দিগ্বিজয়ের কাছে। দিগ্বিজয়, এই যে ব্রিজ না থাকায় ঝুঁকির পারাপার করছেন এলাকার বাসিন্দারা, বর্ষা চরম ভোগান্তিতে রয়েছেন এলাকার বাসিন্দারা, ব্রিজ কবে হবে? ব্রিজ না থাকায় জীবনে ঝুঁকি নিয়ে আর কতদিন চলাচল করবেন? এলাকার সাংসদ তিনি কি বলছেন? এখন জুনেলা ইতিমধ্যেই এই নিয়ে কিন্তু তৎপর হয়েছেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। তিনি রাজ্য পূর্ত দপ্তর এবং বিভিন্ন জায়গায় অর্থাৎ ডিএম অফিস থেকে বিভিন্ন জায়গায় তিনি মিটিং করেছেন, বিডিওদের দিয়ে মিটিং করেছেন, জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু করেছেন। কিন্তু এলাকার যারা মানুষজন তারা বলছেন কবে ব্রিজ হবে, কারণ দীর্ঘ বছরের সমস্যা ডেবরার যে টাবাগাড়ার কাঁসাই নদী রয়েছে, কারণ বর্ষা আসলে নৌকোতে জীবনের ঝুঁকি নিয়ে তাদের পারাপার করতে হয়। দুবারের সাংসদ, দুবারের বিধায়ক তারা কিন্তু বারবার কথা দিয়েছিলেন যে টাবাগেড়িয়া ব্রিজ হবে। এমনকি এবারে নির্বাচনের সময় যখন দীপক অধিকারী তিনি এলাকায় এসেছিলেন, তিনি কিন্তু এবারেও কথা দিয়েছিলেন যে এবারে তিনি জেতার পরে কিন্তু এই টাবাগেড়িয়া ব্রিজ করবেন। বিধায়ক উদ্যোগ নিয়েছেন, সাংসদ উদ্যোগ নিয়েছেন, কিন্তু একেবারে দিগ্বিজয় আমাদের সঙ্গে থাকো। সেই সময় তিনি কি বলেছিলেন দেব, আমরা শোনাবো একবার। দিদি আসবেন, দিদি যেরকম ভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা আপনারা শুনেছেন, দিদি বলেছেন করে দেবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, দিদি প্রথম মিটিং ঘাটালে যেদিন হবে ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে, তার মধ্যে টাবাগাড়িয়া ব্রিজটা থাকবে। অনেকটা কাজ এগিয়ে গেছে, আমি আমার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি না, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আপনারা এই টাবাগাড়িয়া ব্রিজ যখনই মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী প্রথমবার ঘাটাল লোকসভা কেন্দ্রে আসবেন, সেদিন তার মুখ থেকে শুনে নেবেন, ওনার মুখ থেকে শুনে নেবেন টাবাগাড়িয়া ব্রিজটা কবে থেকে শুরু হবে। আবারও চলে যাব আমাদের প্রতিনিধি দিগ্বিজয়ের কাছে। দিগ্বিজয়, দ্রুত ব্রিজ তৈরির আশ্বাস তো দেওয়া হয়েছিল, কিন্তু প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, ইতিমধ্যে আমরা ডেবরার বিধায়কের সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি যেটা জানাচ্ছেন যে তিনি ইতিমধ্যেই বেশ কিছু জায়গা চিহ্নিতকরণ হয়েছে নেওয়ার জন্য। প্রশাসনিকভাবে বিডিও, পঞ্চায়েত সমিতি, জেলা প্রশাসন সার্বিকভাবে দফায় দফায় বৈঠক হয়েছে, বেশ কিছু জায়গা নেওয়া হয়েছে, সাময়িক কিছু জায়গা বাকি আছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে প্রস্তাবিত যে বোর্ড, সেই বোর্ডও কিন্তু বসে গেছে। অর্থাৎ এক কথায় বলা যায় যে প্রতিশ্রুতি দিয়েছে তার কিছুটা হলেও কাজ হচ্ছে বা আগামী দিনে আরো হবে। কিন্তু এলাকার মানুষ বলছে বছরের পর বছর যেভাবে তারা প্রতিশ্রুতি পেয়েছে, সময় পেরিয়ে যাচ্ছে, তাহলে কি এবারের সাংসদ, এবারে যিনি বিধায়ক রয়েছেন তিনি কি আদৌ এটা সম্পূর্ণ করবেন, সেই নিয়ে কিন্তু তারা চিন্তিত রয়েছে। কারণ সামনে বর্ষা, নৌকোতে জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করতে হবে, স্কুল পড়ুয়াদের সমস্যা রয়েছে। তাই এলাকাবাসী কিন্তু এখন শুধু অপেক্ষায় রয়েছে যে আদৌ যে কথাগুলি বলেছেন সাংসদ বা বিধায়ক সেটা কি বাস্তবিত হবে, সেটাই এখন প্রশ্ন। জুনেলা, একেবারে অনেক ধন্যবাদ দিগ্বিজয়। আর বিধায়ক, ডেবরার বিধায়ক হুমায়ুন কবির তিনি কি বলেছেন শোনাবো এই বিষয়ে। টাবাগাড়িয়া ব্রিজ করতে গেলে যে ল্যান্ডটা অ্যাকোয়ার করতে হবে সেটা 6.5 একর, বেশি অ্যামাউন্ট ল্যান্ড নয়। সেটা নিয়ে কিভাবে ল্যান্ড অ্যাকোয়ার করা শুরু হবে, কত ফান্ড লাগবে, সেগুলো নিয়ে একটা বিস্তারিতভাবে মিটিং হয়েছে। তার মধ্যে নার্সারি যেটা বেরিয়ে এসেছে যে আপাতত টাবাগাড়িয়া ব্রিজ যখন তৈরি হবে ওখানে একটা বোর্ড লাগানো মানুষকে সেন্সিটাইজ করার জন্য। যে সমস্ত ল্যান্ড ওনার আছে তার মধ্যে অনেকেই রাজি হয়ে গেছেন, অলরেডি রাজি হয়েছে। খুব শীঘ্রই একটা মিটিং হবে, হাই লেভেলের মিটিং, থেকে ওখানে আমরা থাকবো, থেকে ওখানকার মানুষকে সেন্সিটাইজ করবো, তারপরে আমরা ফলো আপ অ্যাকশনগুলো নেবো। নমস্কার, এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। আজ এক ফোনে বাংলায় শুরুতে একটু ঘাটালের দিকে নজর রাখবো। ঘাটালে অ্যাম্বুলেন্স থাকলেও সেখানে মিলছে না পরিষেবা। দুটি অ্যাম্বুলেন্স থাকলেও সেখানে সেই পরিষেবাই পাওয়া যাচ্ছে না। ঘাটালের খরার পুরসভার 10টি ওয়ার্ডে এমনটাই অভিযোগ উঠছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অ্যাম্বুলেন্স থাকলেও মিলছে না পরিষেবা। দেখছেন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে কিন্তু রোগীরা পরিষেবাই পাচ্ছেন না। দুটি অ্যাম্বুলেন্স রয়েছে এবং দুটি অ্যাম্বুলেন্স থাকলেও নাকি 6 মাস ধরে ব্যাহত রয়েছে অ্যাম্বুলেন্সের পরিষেবা। ঘাটাল খরার পুরসভায় এই ঘটনাটি ঘটেছে, 10টি ওয়ার্ডে এই অভিযোগ। কিন্তু কেন এই অভিযোগ উঠছে, কি বলছেন রোগীরা, কেন অ্যাম্বুলেন্স থাকছে কিন্তু তার পরিষেবা পাওয়া যাচ্ছে না? ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের, ভোগান্তি হচ্ছে রোগীদের, রোগীর পরিবাররা ভোগান্তির একশেষ তাদের। সাধারণ মানুষ কি বলছেন শোনাবো।
পৌরসভার দুটো অ্যাম্বুলেন্স ছিল, কিন্তু কোনো বিপদ হলে অ্যাম্বুলেন্সের কোনো দেখা পাওয়া যায় না। হয়তো একটা ভেঙে পড়ে আছে, আর একটা কোথায় গায়েব হয়ে গেছে না কোথায় গেছে কে জানে, কেউ জানে না। এমনই পরিস্থিতিতে আমরা পড়ে আছি এখানে। দিনের পর দিন অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে, খারাপ হয়ে পড়ে রয়েছে, কিন্তু কেন এই অবস্থা? কেন এই অ্যাম্বুলেন্স এতদিন ধরে পড়ে রয়েছে? আমরা একটু জেনে নেব, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুকান্ত আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, পৌরসভা থেকে কি বলা হচ্ছে? অ্যাম্বুলেন্স রয়েছে, অ্যাম্বুলেন্সের পরিষেবা পাচ্ছেন না রোগীরা, দিনের পর দিন অ্যাম্বুলেন্স খারাপ হয়ে পড়ে রয়েছে, কি বলা হচ্ছে? দেখো জুনেলা, পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলই তিনি অবশ্য দাবি জানাচ্ছেন যে দুর্ঘটনার ফলে অ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়ে রয়েছে এবং তাকে গ্যারেজে বাগাতে দেওয়া হয়েছে, কিন্তু এলাকার মানুষ বলছেন 6 মাস পরিষেবা ব্যাহত। তিনি অবশ্য দাবি করছেন খুব দ্রুত এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে দেওয়া হবে। ঘাটাল মহকুমার যে খোড়ার পৌরসভা, এই পৌরসভা 10টি ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরেই অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে পারছে না খোড়ার পৌরসভা, যার ফলে ভোগান্তিতে পড়ছে। এবং শুধু তাই নয়, কেউ অসুস্থ হলে খুব দেরি হচ্ছে তাদেরকে ঘাটাল মহকুমা হাসপাতাল বা অন্যান্য হাসপাতালে নিয়ে যেতে, এবং তাতে অর্থও বেশি খরচা হচ্ছে বলে দাবি করছেন। সেই বিষয়ে কিন্তু আমরা যখন খোঁজখবর নিই, দেখা যায় যে খোড়ার পৌরসভার 2টি অ্যাম্বুলেন্স রয়েছে, একটি অনিল বসুর পিরিয়ডে পাওয়া এবং আরেকটি ঘাটালের সাংসদ দীপক অধিকারী তহবিল থেকে পাওয়া, কিন্তু 2টি অ্যাম্বুলেন্সই অকেজো হয়ে পড়ে রয়েছে। তবে পৌরসভার সাফাই যে খুব দ্রুত তারা এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে দেবেন। একেবারে সুকান্ত আমাদের সঙ্গে থাকো, পৌরসভা চেয়ারম্যান কি বলছেন শোনাবো একবার। প্রথম অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে, তাকে চালু করা আমাকে সম্ভব নয়। তারপরে অ্যাম্বুলেন্স আবার একটা এসেছে। অ্যাম্বুলেন্স থেকে পুরসভার কোনো লভ্যাংশ ছিল না, ফান্ড তেমন কিছু নেই, তবুও আমরা চেষ্টা পরীক্ষা করে বাগাবার ব্যবস্থা করছি। তারপরে কতদিন চলবে অ্যাম্বুলেন্সটা সেটা আমরা দেখব। আবারও চলে যাবো সুকান্তর কাছে। সুকান্ত, একটা অ্যাম্বুলেন্স খারাপ হয়েছে, 6 মাস ধরে সারানোর সময় পাওয়া যাচ্ছে না, 6 মাস ধরে সারানো যাচ্ছে না কেন অ্যাম্বুলেন্স? দেখো, পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলে তিনি যেটা দাবি করছেন যে পৌরসভার তহবিলের অবস্থা খুবই খারাপ। তিনি বলছেন যে অধিকাংশ পৌরবাসীর পরিষেবা দেওয়ার জন্য তাদেরকে অর্থ তাদের কাছ থেকে নেওয়া যাচ্ছিল না, কারণ গরিব পরিবারের তারা সদস্য, তার ফলে ফ্রিতে অ্যাম্বুলেন্স দিতে হচ্ছিল। আর সেই ফ্রিতে অ্যাম্বুলেন্স দেওয়ার ফলেই তো তারা কিন্তু সমস্যায় পড়েছেন এবং এখন পৌরসভার তহবিলের টাকার ঘাটতি পড়েছে, যার ফলে তারা খুব দ্রুত এই অ্যাম্বুলেন্সটি সারিয়ে তুলতে পারছেন না। তবে তিনি বলেছেন যে খুব দ্রুত যাতে করে এই অ্যাম্বুলেন্সটি সারিয়ে এবং পৌরবাসীকে পরিষেবা দেওয়া যায় তার ব্যবস্থা করবেন। জুনেলা, আর অবশ্যই সুকান্ত আমাদের সঙ্গে থাকো। আর গোটা বিষয় নিয়েই কটাক্ষ করছেন বিরোধীরা। কারো যদি কোনো দুর্ঘটনা ঘটে, ঘাটাল থেকে আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে এসে বাড়তি পয়সা দিয়ে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। অযোগ্য অবস্থায় চলছে, প্রশাসন নির্বিকার, অন্ধকার, কেউ জানতে পারছে না, কেউ বলতে পারছে না কেন অ্যাম্বুলেন্সটা কোথায় গেল, কোথায় কি ধরনের কাজ হচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে। তো চেয়ারম্যানও নির্বিকার, কাউন্সিলর তারাও কিছু বলতে পারছে না। নিশ্চিত প্রতিবাদ করব। আমাদের সময় একটা অ্যাম্বুলেন্স আমাদের ছিল, আর এদের আমলে আবার একটাকে দিয়েছিল, যারা কিনেছিল তারা জানি। তো অ্যাম্বুলেন্স পরিষেবা মানুষ ঠিক মতো পাই। তার ড্রাইভার রয়েছে, একজনের জায়গায় 2জন ড্রাইভার রয়েছে। এই কাটমানি সরকার, কাটমানি ছাড়া আর কিছু বুঝেনি।